আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ক্রমান্বয়ে এত জটিল আকার ধারণ করছে, এরকম জটিল আকার ইতিপূর্বে কখনোই ধারণ করে নেই। আপনারা জানেন, দুই দেশের নাগরিকত্ব অর্থাৎ দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে জামায়াতের বেশ কয়েকজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। অপরদিকে সেই একই কারণে বিএনপির কয়েকজন প্রার্থীর প্রার্থিতা গ্রহণ করা হয়েছে, অনুমোদন করা হয়েছে। তাহলে বিষয়টা কি এক দেশে দুই রোদ এরকম দাঁড়ালো না? কিন্তু এইটা তো হওয়ার কথা না। এইটা যদি হয় তাহলে সে দেশে লেভেল প্লেইং ফিল্ড থাকলো কি করে, এবং সরকার এবং ইসি কি করে একটা সুষ্ঠু এবং অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেবে? অথচ তারা বারবার এই কথাটি বলছে এবং মানুষকে এটি আশ্বস্ত করতে চাচ্ছে যে তারা একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার মাধ্যমে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেবে। অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করে পৃথিবীর সেরা একটি নির্বাচন তারা করবে। আমরা যদি কুমিল্লার আব্দুল আওয়াল মিন্টুর কথা বলি, তার আছে দ্বৈত নাগরিকত্ব, তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। অপরদিকে ঠিক সেই একই, কোন রকম কোন দাড়ি কমা সেমিকোলন কিচ্ছু হেরফের নাই, একই কারণে কুড়িগ্রামের মাহবুব আলম সালেহিনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। এরকম আরো বেশ কয়েকজনের ক্ষেত্রে একই ধরনের ঘটনা ঘটেছে। সর্বশেষ এই বিষয়টা এসে ঠেকেছে তারেক রহমান পর্যন্ত। তারেক রহমান তিনি লন্ডনের নাগরিক, এ ব্যাপারে শক্ত প্রমাণ রাজনৈতিক বিশ্লেষকদের হাতে এসেছে এবং সাংবাদিকদের হাতে এসেছে। তারা শক্ত প্রমাণ নিয়ে ইসির কাছে আবেদন করেছে যে এই যে তারেক রহমান, সে লন্ডনের নাগরিক, এইটা সে তার হলফনামায় উল্লেখ করে নাই, এই বিষয়টি সে এড়িয়ে গেছে। সুতরাং হলফনামায় কেউ যদি অসত্য তথ্য দেয় তাহলে বাংলাদেশের আইনে সে নির্বাচনের জন্য অযোগ্য বিবেচিত হয়, এবং কেউ যদি দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করে থাকে সেও নির্বাচনের জন্য অযোগ্য বিবেচিত হয়। এখন যেহেতু জামাতের মাহবুব আলম সালেহিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, আপিল শুনানি চলছে, আবার ওই একই কারণে বিএনপির আব্দুল আওয়াল মিন্টুটা গ্রহণ করা হয়েছে, তারেক রহমানেরটাও গ্রহণ করা হয়েছে। এখন কেউ একজন ইসিতে তারেক রহমানের নামে একটা মামলা ঠুকে দিছে যে এইটা এই সমস্যা। এখন এখানে কি সমস্যা সেইটার ব্যাপারে আমি একেবারে ডকুমেন্টস সহ আপনাদেরকে দেব। আপনারা দলিল প্রমাণ সহ হাতে নাতে প্রমাণ পাবেন। তার আগে বিএনপির বর্তমান রাজনীতি কোন পর্যায়ে চলে গেছে, তারা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছে এবং কোন ধরনের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, এতদিন আমরা বুঝতে না পারলেও সম্প্রতি তাদের কিছু কার্যক্রমে, কিছু কথাবার্তায়, তাদের নেতাকর্মীদের কিছু অ্যাক্টিভিজমের মাধ্যমে আমাদের কাছে এটি পরিষ্কার হয়ে গেছে। তারা তাদের নেতাকর্মীদের মাঠে নামিয়ে দিয়েছে না ভোটের ক্যাম্পেইন করতে। তারা তাদের নেতাকর্মীদের মাঠে নামিয়ে দিয়েছে যে বিএনপি এবং আওয়ামী লীগ যে এক, এইটা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বোঝাও এবং আওয়ামী লীগ যাতে বিএনপিতে ভোট দেয় এর জন্য তারা এমন ভাবে ক্যাম্পেইন করছে এবং গ্রামে গ্রামে ভোট চাচ্ছে যে আওয়ামী লীগ এবং বিএনপি একদম এক, কোনো পার্থক্য নাই। এই মুহূর্তে বিএনপিকে ভোট দেয়া মানেই আওয়ামী লীগকে ভোট দেয়া। আপনারা এই ভিডিওগুলো দেখেন নাই? আমি কপিরাইট ইস্যুর কারণে এবং ভিডিও বড় হয়ে যাচ্ছে এবং তারেক রহমানের ওই ভিডিওটা দেখাবো বলে আমি আর ওই ভিডিওতে যাচ্ছি না, ওইগুলো দেখাচ্ছি না। আপনারা প্রত্যেকেই এই ভিডিওগুলো দেখেছেন। এক নেতা, শ্রীবর্দী উপজেলার এক নেতা, তিনি কিভাবে হ্যাঁ ভোটে জয়যুক্ত হলে কত বড় ক্ষতি হবে আওয়ামী লীগ এবং বিএনপির জন্য সেইটা বোঝাচ্ছেন। তারপরে ওই যে একজন মহিলা চট্টগ্রামের দিকে, সম্ভবত তার ভাষা বলে দিল চট্টগ্রাম, সে বোঝাচ্ছে যে না, আপনারা ভাবেন না যে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ আছে। এখন ধানের শীষে ভোট দেয়া, বিএনপিকে ভোট দেয়া মানেই আওয়ামী লীগে ভোট দেয়া। 10 বছর পরে হলেও এই বিএনপির হাত ধরেই আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে, নেত্রীকে তারা ফিরিয়ে আনবে, এই কথা তারা দিয়েছে। আবার ওদিকে ওই যে চাঁপাইনবাবগঞ্জের হারুন, ওই যে হ্যাঁ এই যে মানে সংসদ ভবনে, ম্যানেজড সংসদে, অবৈধ সরকারের সংসদে গিয়ে কোথায় কোথায় কোরআনের আয়াত ঝাড়তো, সে দেখেন বলছে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে থানা ঘেরাও করা হবে। এটি তাদের বর্তমানের রাজনীতি। প্রত্যেক জায়গায় ক্যাম্পেইন তারা করছে, না ভোটের ক্যাম্পেইন করছে, আওয়ামী লীগকে কিভাবে নির্বাচনে আনা যায়, এবং তারা জামাত ইসলাম তাদের কাছে নিরাপদ না, তাদের কাছে নিরাপদ হচ্ছে তারা আওয়ামী লীগ এবং বিএনপি দুইজন মিলে বাংলাদেশে রাষ্ট্র চালাবে, অন্য কেউ বাংলাদেশে থাকতে পারবে না। লুটপাট করবে, দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, যাতে কেউ কোনো বাধা দিতে না পারে। আওয়ামী লীগ যাবে, বিএনপি আসবে, বিএনপি চাঁদাবাজি করবে, বিএনপি যাবে, আবার আওয়ামী লীগ এসে তাদেরকে তাড়িয়ে দিয়ে আবার তারা চাঁদাবাজি করবে। এরকম 5-10 বছর করে চাঁদাবাজি করবে ভাগে যোগে। যদিও আওয়ামী লীগ কখনোই চায় না এই বাংলাদেশে বিএনপি টিকে থাক।
আর এই মেয়াদটা যদি টিকে থাকতো তাহলে আর জীবনে বিএনপি নামক কোনো জিনিস বাংলাদেশে আর থাকতো না। কিন্তু বিএনপি বেমালুম এগুলো ভুলে গেছে। এখন তারা আওয়ামী লীগকে রাজনীতিতে আনার জন্য তাদের নেতা, মানে কেন্দ্রীয় পর্যায়ের নেতারা পর্যন্ত বলছে, হাফিজউদ্দিন আহমেদের বক্তব্য আপনারা শোনেন নাই? বিএনপির কেন্দ্রীয় নেতা তিনি বলছেন যে আমরা সব দলের অংশগ্রহণের নির্বাচন চাই, আমরা চাই আওয়ামী লীগ এবার না হলেও আগামীবার নির্বাচনে অংশগ্রহণ করুক। এই হচ্ছে বিএনপির প্রত্যেকটি নেতা একই ধরনের কথা বলেছে। অথচ বিগত 17 বছরে আওয়ামী লীগের কোন নেতা বিএনপির নামগন্ধ শুনতে পেরেছে? তারা বিএনপি নির্বাচনে না আসলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এই ধরনের কথা কোনোদিন শুনেছেন তাদের মুখে? তারা চেয়েছে যে কোনোভাবে বিএনপিকে মাইনাস করে দিতে, বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে। অথচ বিএনপি এসে দেখুন কি করছে। হ্যাঁ, এটার অবশ্য কারণ আছে। এর কারণ হচ্ছে আওয়ামী লীগ 17 বছর ধরে প্রত্যেক জায়গায় তাদের লোক রিক্রুট দিয়েছে। আর ধর্ম ব্যবসার কথা তো আছেই, ধর্ম ব্যবসা তো করছেই। যাই হোক, যে কথাটি বলতে গিয়ে, এই যে বিএনপির একজন নেতা সর্বশেষ মোশাররফ হোসেন ঠাকুর, লোকটাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তার সাথে আমি কবিতা আড্ডায় একটা প্রোগ্রামে পাশাপাশি বসেছিলাম। আমার তো এখন ঘৃণায় বমি আসছে। সেই লোক দেখুন কি বলছে ইসলাম সম্পর্কে, তাদের অবস্থানটা দেখুন, একটু শুনুন। তো নেকাব মুসলমানদের ড্রেসই না, নেকাব মুসলমানদের ড্রেসই না। ইহুদি নারীরা যখন অন্য ব্যবসাবৃত্তি করতো অথবা অন্য কোনো নিষিদ্ধ কার্যক্রম করতো তখন নেকাব করতো। আর উনি যেটা পড়ছেন এটা নাম হলো হিজাব। হিজাব হইল মুসলমানের ড্রেস, বাট নেকাব মুসলমানের ড্রেসই না। কেউ বলবেন না যদি ইয়ে হয়, মব হয়। আমি বললাম, অন্যরা বলা শুরু করেন। তাহলে শুনেছেন, সে হিজাব এবং নিকাবকে, নিকাব ইসলামী পোশাক না, ইসলামী ড্রেস না, এই নিকাব পরে রাখি ইহুদি নারীরা ওই ধরনের কাজ করে বেড়াতো অসামাজিক। আমি আর ওই ভাষাগুলো এখানে উল্লেখ করলাম না, তার মুখেই আপনারা শুনেছেন। এরকম প্রত্যেকেই তাদের ছাত্র দলের ছেলেপেলেরা, তারা হিজাব পরিহিত নারীদেরকে তারা বারবার হেনস্থা, বোরকা পরা মেয়েদেরকে তারা বিভিন্ন ভাষায় গালিগালাজ, এত নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করেছে। এমনকি ছাত্র দলের এক নেতা তো বলেছে যে ওই শিবিরের জামাত শিবিরের সন্তান হওয়ার চেয়ে ওইটা মানে বেশ্যার সন্তান হওয়া নাকি তার কাছে অনেক বেশি পুণ্যের কাজ। এতদিন ভাবছিলাম যে হয়তো তারেক রহমান দেশে আসলে এর একটা রাশ টেনে ধরবে এবং এটি বন্ধ হবে, কিন্তু তারেক রহমান আসার পরে মনে হচ্ছে আরো বেশি করে শুরু হয়েছে এবং তারা খুব জোশ নিয়ে এটি শুরু করেছে। এবার চলুন আর কথা না বাড়িয়ে, তারেক রহমানের মনোনয়নপত্র যে বাতিল হতে পারে এবং তিনি যে দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেছেন সেই ভিডিওটা, সেই ডকুমেন্টসটা আসুন আমরা দেখি। আমি এটি শেষে রাখলাম এই কারণেই, কপিরাইট ইস্যুর একটা ব্যাপার আছে। যদি ভিডিওটা দেখতে না পারেন তাহলে আপনারা বুঝবেন যে কপিরাইট ইস্যুর কারণে ওটা কেটে গেছে। নির্বাচনী হলফনামায় ব্রিটিশ সিটিজেনশিপের তথ্য গোপন করায় কি বাতিল হয়ে যেতে পারে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের মনোনয়ন? তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা কল্পনার শেষ নেই। অনেকেই প্রশ্ন তোলেন, ডাক্তার জুবাইদা রহমান যদি ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করেন তাহলে তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে আসলে এত জলঘোলা করার কি আছে? তিনি দীর্ঘ 17 বছর লন্ডনে কোন স্ট্যাটাসে ছিলেন? তিনি কি শুধুই পলিটিক্যাল অ্যাসাইলামে ছিলেন নাকি তিনি ব্রিটিশ নাগরিকত্বও গ্রহণ করেছিলেন? বাস্তবতা হলো ডাক্তার জুবাইদা রহমান এবং তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে একসাথেই বসবাস করেছেন। যেহেতু ডাক্তার জুবাইদা রহমান ব্রিটিশ পাসপোর্টধারী, সেক্ষেত্রে এটা খুবই স্বাভাবিক যে জনাব তারেক রহমান নিজেও ব্রিটিশ পাসপোর্টের অধিকারী বা ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেছেন। তবে অনুমানের উপর ভিত্তি করে কথা না বলে আসুন সরাসরি দালিলিক প্রমাণে নজর দিই। ব্রিটিশ গভর্নমেন্টের সার্ভিস ওয়েব পোর্টালে ভিজিট করলে এখনও দেখা যাচ্ছে জনাব তারেক রহমানের নামে ইংল্যান্ডে একটি কোম্পানি ছিল যার নাম হোয়াইট অ্যান্ড ব্লু কনসালটেন্টস এবং এর কোম্পানি নাম্বার 09665750। ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে তার এই কোম্পানির অফিসিয়াল ডকুমেন্টস অনুযায়ী 2015 সালের 1 জুলাই এই কোম্পানির ইনকর্পোরেশন বা নিবন্ধনের যে প্রথম ডকুমেন্টটি আপলোড করা হয়েছিল তার দ্বিতীয় পৃষ্ঠায় নজর দিলেই আসল সত্য বেরিয়ে আসে। সেখানে পরিচালকের তথ্যে জনাব তারেক রহমানের ন্যাশনালিটি বা জাতীয়তা স্পষ্টাক্ষরে লেখা আছে ব্রিটিশ। এখন প্রশ্ন হলো, নামের মিল থাকতেই পারে, ইনিই কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান? এই সন্দেহ দূর করতে আমাদের যেতে হবে নথির 4 নম্বর পৃষ্ঠায়। সেখানে ইনিশিয়াল শেয়ার হোল্ডিং এর তালিকায় দেখা যাচ্ছে ডাক্তার জুবাইদা রহমানের নাম এবং মজার বিষয় হলো দুজনের দেওয়া ঠিকানাও হুবহু এক। অর্থাৎ ইনি যে বিএনপির শীর্ষ নেতা জনাব তারেক রহমান এবং তার ন্যাশনালিটি যে ব্রিটিশ ছিল তা নিয়ে আর সন্দেহের আর কোনো অবকাশ নেই। এখন আসি নির্বাচনী হলফনামার প্রসঙ্গে। হলফনামায় জানতে চাওয়া হয়েছিল প্রার্থী দ্বৈত নাগরিক কিনা এবং হলে তা পরিত্যাগ করেছেন কিনা, কিন্তু জনাব তারেক রহমান বর্তমানে দ্বৈত নাগরিক না জানালেও পূর্বে ছিলেন কিনা সেই প্রশ্নের কোনো স্পষ্ট জবাব দেননি। তিনি যে একসময় ব্রিটিশ নাগরিক ছিলেন কিংবা এখনো আছেন সেই তথ্যটি তিনি সরাসরি এড়িয়ে গেছেন এবং তথ্য গোপন করেছেন। বিশেষজ্ঞরা
বিশ্লেষকরা ধারণা করছেন জনাব তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্ব পরিত্যাগ করার রিস্ক নিতে চাচ্ছেন না। দেশে আবার কোনো চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হলে তিনি যেন সহজেই আবার ইংল্যান্ডে পাড়ি জমাতে পারেন, সেই রাস্তা তিনি বন্ধ করতে চান না। ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেও সেই তথ্য নির্বাচনী হলফনামায় গোপন করায় জনাব তারেক রহমানের হলফনামাকে কেউ পর্যাপ্ত কাগজপত্র দেখিয়ে চ্যালেঞ্জ করলে বাতিল হয়ে যেতে পারে তার মনোনয়ন। সেক্ষেত্রে আসন্ন নির্বাচনে জনাব তারেক রহমানের অংশগ্রহণই ঝুঁকির মুখে পড়ে যেতে পারে। বাংলাদেশের নির্বাচন কমিশনের আইন অনুযায়ী দ্বৈত নাগরিকত্বধারী কেউ নির্বাচনে অংশ নিতে পারে না। নির্বাচন করতে হলে তাকে অন্য দেশের নাগরিকত্ব পরিত্যাগ করতে হয়। জনাব তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্ব পরিত্যাগ করে থাকলে আইন অনুসারে মনোনয়নপত্রের সাথে নাগরিকত্ব বাতিলের ডকুমেন্টস জমা দিতে হবে। কিন্তু তিনি দ্বৈত নাগরিকত্ব অস্বীকার করেছেন, অর্থাৎ হয় তিনি এখনও ব্রিটিশ নাগরিকত্ব পরিত্যাগ করেননি, আর পরিত্যাগ করে থাকলে হলফনামায় তথ্য গোপন করেছেন। আসসালামু আলাইকুম। আসন্ন নির্বাচনকে ঘিরে বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়েছে এবং কিছু প্রশ্নের উদ্রেক হয়েছে। এই নির্বাচনে বিএনপির জোট বা শরিক দলরা তারা বিএনপির বিদ্রোহীদেরকে নিয়ে চিন্তিত, কারণ বিএনপির বিদ্রোহীরা জোট দলের যারা নেতা আছে তাদেরকে সেখানে পাশ করতে দেবে না, এবং বিএনপি তারা এই জোটদের নেতাদেরকে সেখানে ছেড়ে দিয়ে বিএনপির এতদিনের ত্যাগী নেতাদের সেখানে মূল্যায়ন করে নেই বলেই বিদ্রোহীরা মনে করে। অনেক ক্ষেত্রে বিএনপির এমন কিছু মানুষকে নমিনেশন দিয়েছে যাতে মনে হচ্ছে বিএনপিও সেই গুন্ডাগিরির রাজনীতি সে সকল জায়গায় করবে। বিএনপির প্রতি ডেডিকেশন প্রুফ করেছে এই কথা বলে অনেক গুন্ডাদেরকে, অনেক চাঁদাবাজ বাটপারদেরকে বিএনপি নমিনেশন দিয়েছে, যাতে করে সেখানকার স্থানীয় মানুষরাও খেপেছে। কারণ বিএনপি বোধহয় মনে করে যে মাসেলম্যান ছাড়া কিছু আসলে গুন্ডা ছাড়া বিএনপি রাজনীতি করতে পারবে না। এতে করে বিএনপির ভেতরে অনেক বিদ্রোহ সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত আমার জানা মতে প্রায় 50 জন বিদ্রোহী প্রার্থী তারা নির্বাচন করবে। বিএনপি নানাভাবে বোঝানোর চেষ্টা করছে তাদের জোটদেরকে যে এটা সমঝোতা হয়ে যাবে, কিন্তু বিএনপি যত কথাই বলুক না কেন বিদ্রোহীরা তাদের কথায় কর্ণপাত করছে না। বিএনপি তাদেরকে দল থেকে বহিষ্কার করবে তারা যদি নিজেরা নির্বাচন করতে চায়, এটাকেও পরোয়া করেনি বিএনপির বিদ্রোহীরা। এছাড়া আওয়ামী লীগ নেই নির্বাচনে। আওয়ামী লীগ নির্বাচনে না আসার কারণে আন্তর্জাতিক মহলে এই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে সেটাই আসলে চিন্তার বিষয়, যেখানে জাতিসংঘ তাদের প্রতিনিধি পাঠাবে না, বিভিন্ন অর্গানাইজেশন তাদের প্রতিনিধি পাঠাবে না। কারণ আমি আপনাদের বারবার বলেছি যে আওয়ামী লীগ তাদের নেতাদের যতই সমস্যা থাকুক, যারা মামলা খেয়েছেন বা যারা সত্যি সবার কাছে প্রশ্নবিদ্ধ, তাদের সুষ্ঠু বিচার হোক। তারা যা হয় নির্বাচনে আসতে না পারো, কিন্তু পুরো দলকে আপনি আসতে দেবেন না নির্বাচনে। যেই দলটি স্বাধীনতার অন্যতম দল এবং যেই দলের কোটি কোটি মানুষ অনুসারী আছে, তারা এখন তাণ্ডব করছে না বলে তাদের কোনো প্রভাব নেই, এটা মেনে নেওয়া যাবে না। তাই এই নির্বাচন অল ইনক্লুসিভ নির্বাচন হবে না যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়। এখনো আমি যদি ব্যবহার করছি বিভিন্ন কারণে। এছাড়া এখানে জামাত এবং অন্যান্য দলের অলরেডি বিভিন্ন ইস্যু সামনে এসছে। তারা বলছেন যে বিএনপির অনেক প্রার্থীদেরকে নমিনেশন ভ্যালিড ঘোষণা করা হয়েছে যাদের দ্বৈত নাগরিকত্ব বাতিলের কোনো প্রমাণ এখন পর্যন্ত নেই, যে বিষয়টি আমি সবচাইতে আগে আপনাদের সামনে এনেছিলাম। তাই অনেক অমীমাংসিত বিষয় রয়ে গেছে। অনেকে আছেন যেমন জসিম, আপনার সেই কর্নেললির জায়গায়, যে কিনা একেবারে প্রমাণিত একজন দুর্নীতিবাজ এবং যে আসলে আওয়ামী লীগ করত, তাকে নমিনেশন দেওয়া হয়েছে। 2500 আজাদের মতো দুর্নীতিবাজ গুন্ডাকে নমিনেশন দেওয়া হয়েছে। সেখানে আখতার রহমান আঙ্গুর এটা মেনে নিতে পারছে না, বিএনপির অনেক নেতাকর্মী, সাধারণ জনগণ সেটা মেনে নিতে পারছে না। তাই এগুলো নিয়ে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে। তাহলে আমি আপনাদের প্রতি উপদেশ কি দিব, বা আমি নিজেই কোন উপদেশ অনুসরণ করছি? দেখেন, আমি মনে করি যে এমন একটি রাজনীতি আসা দরকার যেখানে আমাদের শীর্ষ নেতাদেরকে আমরা সমালোচনা করব, কিন্তু তাদের অবদান ভুলে যাব না, তাদেরকে অপমানিত করব না, কনস্ট্রাকটিভ সমালোচনা করব। তারেক রহমানকে বিএনপি নেতা মেনেছে, কিন্তু তারেক রহমান বঙ্গবন্ধুকে সম্মান করে এখন পর্যন্ত একটি কথা বলেনি। সে হাদির কবরে গেছে,
মাওলানা ভাসানী আমাদের গ্রেট লিডার, তার কবরে যাওয়ার পরিকল্পনা করেছিল, যেটা স্থগিত করেছে। কিন্তু একেবারে চোখের সামনে সোহরাওয়ার্দী শেরে বাংলার কবরে যাওয়ার কোনো প্রকার পরিকল্পনা তার শুনিনি। বঙ্গবন্ধুর কবরে যাওয়ারও, মাজারে যাওয়ারও কোনো প্রকার পরিকল্পনা শুনিনি। স্বাধীনতার সপক্ষে তার কোনো জোরালো বক্তব্য শুনিনি। অ্যাডভোকেট ফজলুর রহমান উনি দল থেকে বহিষ্কার হতে হতে বেঁচে গেছেন, অলৌকিকভাবে নমিনেশন পেয়েছেন। কারণ এর আগে উনি স্বাধীনতার পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে অনেক কথা বলেছেন। কিন্তু উনি আবার ক্ষমাও চেয়েছেন দলের কাছে, বলেছেন ভুল তো হয়ই। উনি 300-এর অধিক খালেদা জিয়ার পক্ষে ভাষণ দিয়েছেন, অনেকবার বলেছেন আমার নেতা তারেক রহমান, মানে আমি ওনার সাথে একমত নই এসব ব্যাপারে। নমিনেশন পেতেই হবে, বরঞ্চ আমি মনে করি উনি যদি স্বতন্ত্র নির্বাচন করতেন তাহলে উনি এমনিতে পাশ করে আসতেন। এটা হওয়া উচিত ছিল, তাতে করে ওনার মোরাল প্রিন্সিপালের স্ট্যান্ডটা আরো শক্তিশালী হতো, ওনাদের প্রতি আমাদের শ্রদ্ধা আরো বাড়ত। রুমিন ফারহানা, তার স্ট্যান্ডটি আমি সমর্থন করি, এবং এরকম আরো অনেক বিএনপির নেতারা আছে যাদের সাথে আমার জাতীয়তাবাদী চেতনার মিলে, তাই তাদেরকে আমি সমর্থন করি। আমি এই নির্বাচনে বিদ্রোহী বিএনপি নেতাদের সাথে আছি, এবং যারা আওয়ামী লীগ করেন কিন্তু সন্ত্রাসী বিশ্বাস করেন না, মনে করেন যে আওয়ামী লীগের অনেক ভুল ছিল আগের সরকারে, এই ধরনের আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে আমি বলবো, সমর্থকদের বলবো, আপনারা বিএনপির বিদ্রোহী যারা প্রার্থী তাদেরকে সমর্থন করবেন, তাদেরকে ভোট দেবেন যে যেখানে দাঁড়াবে, এবং বিএনপির জোটদেরকে ভোট দেবেন না। এবং আপনারা যেখানে বিদ্রোহী বিএনপি প্রার্থী নাই সেখানে যদি একান্ত উপায় না থাকে তাহলে বিএনপিকেই দিয়েন ভোটটি, কারণ জামাতকে অন্তত ভোটটি দিয়েন না। সামনে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, আলটিমেটলি আওয়ামী লীগকে নির্বাচনে প্রক্রিয়ায় বা রাজনৈতিক প্রক্রিয়ায় ভবিষ্যতে দ্রুত ফিরিয়ে আনতে হবে, না হলে এই সরকার স্থায়ী হবে না। কারণ জামাত গণতন্ত্রে বিশ্বাস করে না, এরা সবাই খেলাফতি জোশে ভোগে। এই সকল মৌলবাদীরা কখনো স্বাধীনতায় বিশ্বাস করে নাই, করবেও না, এবং তারা এমন তাণ্ডব করবে যে বিএনপির সামনে টিকে থাকতে পারবে না, কারণ বিএনপির রেজিমেন্টের দল নয়, এদের জন্য মুগুর দরকার, এবং সেই মুগুর সত্যিকার অর্থে একমাত্র আওয়ামী লীগকে দেওয়ার ক্ষমতা রাখে। এবং বিএনপি আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনলে বিএনপি শক্তিশালী হবে। তাই এখন পর্যন্ত যতই ভালো মানুষটির বেশটা ধরে থাকুক না কেন, আমি তারেক রহমানকে বিশ্বাস করি না। তাই আমি বলবো বিদ্রোহী নেতাদেরকে ভোট দেবেন, এবং সামনে নির্বাচন যদি হয় ভালো, তবে নির্বাচনের ব্যাপারে এখনো আমি শতভাগ নিশ্চিত নই। এ নির্বাচনেও কারসাজি হবে। এখন অনেকে বলতে পারেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জামাত বা শিবির এভাবে জয় জয়কার হচ্ছে। সেটা জয় জয়কার হচ্ছে এজন্যই যে বিএনপিকে মানুষ মনে করছে, নতুন প্রজন্ম মনে করছে বিএনপি তাদের জাতীয়তাবাদী চেতনা বা জিয়াউর রহমানের আদর্শ বা ৭১-এর চেতনা তুলে ধরার মতো যথেষ্ট রোল প্লে করছে না। তাই তারা তাদের যে বিদ্রোহী ভোট সেটা তারা জামাতকে দিচ্ছে, অর্থাৎ শিবিরকে দিচ্ছে। এখন যদি সেখানে লেভেল প্লেইং গ্রাউন্ড থাকতো, তাহলে ছাত্রলীগ যদি রাজনীতি করতে পারতো, তাহলে অবশ্যই আমরা ফলাফলটি অন্যরকম দেখতাম। সেখানে বিএনপি অথবা আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা ছাত্র দল নির্বাচিত হতো, সেখানে আর শিবির প্যানেলে আসতো না। তো নেভারদিলেস সামনে নির্বাচন হতে পারে, হলে ভালো, কিন্তু সেখানে সেটা হবে কিনা সম্পূর্ণ নির্ভর করে ডক্টর ইউনূস এবং জামাতের উপরে। সেটা বিএনপির উপর নির্ভর করে না। বিএনপি চায় নির্বাচন, কিন্তু ডক্টর ইউনূসও চায় নির্বাচন দিয়ে চলে যেতেন, কারণ উনি আর থাকতে যাচ্ছেন না। বিভিন্ন আন্তর্জাতিক মহলে ওনার সমালোচনা শুরু হয়ে গেছে, আন্তর্জাতিক মন নিয়ে ওনাকে চলতে হয়। আর এই আসিফ নজরুল তারা এক্সিট পয়েন্ট চায়, তারা এক্সিট নিতে চায়, কিন্তু এনসিপি ওরা যথেষ্ট ক্ষেপে আছে এদের উপরে, অনেকেই ক্ষেপে আছে এদের উপরে, তাই তারা এক্সিট পয়েন্ট চায়। এজন্যই তারা দ্রুত নির্বাচনটা দিতে চাচ্ছে। এই বিষয়ে তারা বিএনপির সাথে একমত, কিন্তু জামাত চাইলে নির্বাচন বন্ধ করে দিতে পারে, কারণ জামাত যদি নির্বাচনে না যায় বা এনসিপি যদি নির্বাচনে যাওয়া যায়, যে নির্বাচনটা হবে না। এবং তাই এই যে ভেটিং হচ্ছে আবার, যে বিভিন্ন প্রার্থীর বিভিন্ন ক্যান্ডিডেটসি আবার পরীক্ষা করা হচ্ছে,
আপিল শুনানি হচ্ছে, এগুলো যদি সুষ্ঠুভাবে না হয় এবং জামাত যদি ন্যূনতম 100 সিট নিশ্চিত না করতে পারে, জামাত নির্বাচন থেকে সরে যাবে বলে আমি মনে করি। তবে সামনে দেখা যাক কি হয়। তবে এনসিপি যারা বিদ্রোহী আছেন, এনসিপি থেকে আমরা বলবো যে আপনারা অনেকেই বিএনপিতে যুক্ত হচ্ছেন। বরঞ্চ আমি বলবো বিএনপিতে যুক্ত না হয়ে একটু অপেক্ষা করুন। বিএনপির বিদ্রোহী যারা নেতা তারা অনেকেই নির্বাচিত হবেন যদি সুষ্ঠু নির্বাচন হয়, এবং আওয়ামী লীগের অনেকেই সেখানে যোগ দেবেন। এনসিপির যারা স্বাধীনতা চেতনায় বিশ্বাস করে, যারা জামাতের এই জোটে যায়নি, তারা তখন ওই নতুন দলে যুক্ত হতে পারবেন এবং আওয়ামী লীগকে রাজনীতি ফিরে আনার পথ সুগম হবে। কারণ আমি চাই বহুদলীয় গণতন্ত্র, এবং আমি মনে করি সেটাও জিয়াউর রহমানের একটি অন্যতম আদর্শ, যা থেকে বিএনপি সরে এসছে। ব্যক্তিগত একটা কাজে একটা নতুন শহরে এসেছি, এখানে থাকবো প্রায় 2 সপ্তাহ। নতুন শহরে এসে সবকিছু একটু নতুন করে সেট করতে হচ্ছে, যে কারণে ভিডিও আপলোড করতে সময়ের একটু হেরফের হচ্ছে। তারপরে আমি চেষ্টা করছি যে অ্যাটলিস্ট দিনে একবার আপনাদের সাথে একটা যোগাযোগ করবার। যাই হোক, আমার কাছে কিছু খবর আছে, আমি খুব দ্রুত বলবো। তার আগে একটু বলতে চাই যে আপনারা আজকে নিশ্চয়ই অনেকে খেয়াল করেছেন যে আজকে বরিশালে সুজনের মানে সুশাসনের জন্য নাগরিক সুজনের বদিউল আলম মজুমদার, সেখানে সুজন বরিশাল শাখার সাথে একটা মিটিং করেছেন এবং তারপরে সাংবাদিকদের সাথে তিনি কথা বলেছেন এবং সেখানে তিনি বলেছেন, আমি তার মানে একটা পত্রিকার হেডলাইন থেকে বলছি যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যেখানে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এবং এই বদিউল আলম মজুমদার নিজেও এই ডক্টর ইনুসের যে টোটাল গ্যাংটা রয়েছে তার একজন সদস্য। তো বদিউল আলম মজুমদার আজকে বরিশালে কেন বলছেন যে এই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়? বর্তমানে তো কোনো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় নেই, তাহলে কি সুষ্ঠু নির্বাচন হবে না বলে আশঙ্কা করছেন তিনি, এবং তার এই আশঙ্কার কথাও তিনি বলেছেন এবং মানে এই নির্বাচন হবে কিনা সেটা নিয়েও তিনি কথা বলেছেন। তো ইনুস শিবিরের ভেতরের একজন যখন বলেন এই নির্বাচন হবে কিনা কিংবা এই সুষ্ঠু নির্বাচনের জন্য একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দরকার, তখন আমরা কি মেসেজ পাই? এদিকে আমাদের বাংলাদেশে আমেরিকান যে নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, তিনি এসেছেন এবং এসেই তিনি তার তৎপরতা শুরু করেছেন এবং যতদূর জানি যে তিনি 3 জন সুশীল সমাজের 3 জনের সাথে আজকে মিটিং করেছেন। তার মধ্যে একজন আবার উপদেষ্টা পরিষদের সদস্য, বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য। তো তাদের সাথে তিনি মিটিং করেছেন। কি নিয়ে কথা বলেছেন আমি এখনো ঠিক জানি না, কিন্তু আমার ধারণা এই আসন্ন নির্বাচন নিয়েই তিনি কথা বলেছেন। আবার ঠিক একই সাথে আমরা দেখছি যে আমাদের পার্শ্ববর্তী ভারতের সাথে আমেরিকার একটা সম্পর্কে টানাপোড়েন চলছে এবং ট্রাম্প মৌখিকভাবে অনুমতি দিয়েছেন যে ভারতের উপরে ট্যারিফ 50% এখন আছে, সেটাকে নাকি 500% করা হবে। তো এই অবস্থায় ভারতের যে নবনিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গার, তিনি গতকাল দূতাবাসে একটি বক্তৃতা করেছেন এবং তিনি বক্তৃতায় বলেছেন যে আমেরিকার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হলো ভারত এবং তারা একটা প্রযুক্তি কেন্দ্রিক একটা জোট করেছে রিসেন্টলি, প্যাক্স সিলিকা। এই প্যাক্স সিলিকায় তারা এখন ভারতকে চাইছে যে ভারত এখানে জয়েন করুক এবং সার্জিও গার একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে যে তিনি ট্রাম্পের সাথে পৃথিবীর অনেক দেশ ঘুরেছেন, তিনি ট্রাম্পের খুব ঘনিষ্ঠ এবং তিনি দেখেছেন যে মোদি আসলেই ট্রাম্পের খুব ক্লোজ ফ্রেন্ড। তিনি আরো বলেছেন যে দুইটা বন্ধুর সাথে কখনো কখনো অনেক বিষয়ে মতপার্থক্য হয়, মনোমালিন্য হয়, কিন্তু তাই বলে বন্ধুত্বটা শেষ হয়ে যায় না। সো এই সার্জিও গারের এই অবস্থানটা, যখন আমরা ট্যারিফের এই 500% ট্যারিফ নিয়ে আমরা একটু টেন্স ছিলাম যে সম্পর্কটা কোন দিকে যাচ্ছে, ঠিক সেই সময় সার্জিও গারের এই কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এদিকে আমাদের বদিউল আলম মজুমদারের কথা এবং আমাদের যে ব্র্যান্ড ক্রিস্টেনসেন আসছে যে নব রাষ্ট্রদূত, এদিকে একমাত্র বিএনপি ছাড়া বাংলাদেশে এখন আর কেউ নির্বাচন যে একদম করতেই হবে, চাইতেই হবে এমন ভাবসাব কিন্তু দেখা যাচ্ছে না। মাঠ পর্যায়েও যতটা তৎপরতা থাকার কথা ছিল কিংবা নির্বাচন কমিশনের কার্যালয়ে যতটা তৎপরতার কথা ছিল সেগুলো কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। সুতরাং এখন যে টেনশন যেটা, সেটা হলো যে
12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা, এটা নিয়ে আমি কিন্তু বলছি একটা অনিশ্চিত নির্বাচন। এই কথাগুলো বলার একটা কারণ হলো যে আজকে আমার একটা সূত্র আছে যে আমেরিকান এক্স ডিপ্লোম্যাট, তিনি এখন রিটায়ার করেছেন, তার বয়স প্রায় 70। তো তিনি তার সাথে বিভিন্ন আমেরিকার কূটনৈতিক অবস্থান সম্পর্কে আমি মাঝে মধ্যেই কথা বলি। তো তিনি সবসময় কূটনীতির ভাষায় কথা বলেন, হ্যাঁ, যে মেবি হতে পারে, যেটা হয় অ্যানালিসিস। কিন্তু আজকে তিনি একদম সরাসরি বললেন যে বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না। তো আমি একটু সারপ্রাইজড হলাম, কারণ এইভাবে একদম স্পেসিফিক এই ভাষায় কথা বলে না। তো আমি বাংলাদেশে আমেরিকান লবির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক মেনটেন করে এরকম দু একজনের সাথে আজকে যোগাযোগ করেছি। সবাই কিন্তু আকারে ইঙ্গিতে ওভাবেই বলেছে যে সম্ভবত 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা হবে না। এবং একজন বললেন যে 20শে জানুয়ারির পর থেকে অনেক কিছু ঘটতে থাকবে, আপনারা জাস্ট অপেক্ষা করেন। এবার আমি একটু গোয়েন্দা সংস্থার লোকজনদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করলাম। তারা আমাকে কয়েকজন বলল যে স্যার, কি হচ্ছে, কোথা থেকে কি হচ্ছে, আমরা কোনো কিছু ট্রেস করতে পারছি না। আমাদের এই মুহূর্তে নির্বাচনী তৎপরতা, নির্বাচন নিয়ে কাজ করার কথা, কিন্তু আমাদের যেসব অ্যাসাইনমেন্ট দিচ্ছে তার সাথে নির্বাচনের তেমন কোনো সম্পর্কই নাই। সুতরাং আমরা ঠিক এই মুহূর্তে বুঝতে পারছি না কোন দিকে যাচ্ছে। তো এইটা আমার কাছে মনে হলো যে এই নির্বাচন করে ফেলার জন্য যে বিএনপির পক্ষ থেকে একটা তাড়াহুড়া দেখা যাচ্ছে। এমনকি এখন জামাত ইসলামও আর নির্বাচনের ব্যাপারে অত আগ্রহী না। জামাতের একজন নেতা বললেন যে আগে যেসব সচিব টচিব আমাদের দেখলে একেবারে দাঁড়ায় পড়তো, সালাম দিত, তারা এখন যেন আমাদের চেনেই না। পুরো প্রশাসনটাই এখন বিএনপির পক্ষে কাজ করছে। এবং এইভাবে যদি প্রশাসন যদি পক্ষপাতদুষ্ট হয়ে যায়, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড যদি না থাকে, তাহলে ওই নির্বাচনে আমরা যাব কিনা এটা আমাদের ভাবতে হবে। আর বাংলাদেশের ইলেকশন নিয়ে যখন অনিশ্চয়তা, তখন আমি একটু আন্তর্জাতিক একটা বিষয় বলবো যে আপনার ইরানের একটা সাম্প্রতিক পরিস্থিতি দেখতে পাচ্ছেন। গত 2-3 সপ্তাহ ধরেই সেখানে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে। যে আন্দোলনটা অনেকেই বলছে যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল সেই রেজিম চেঞ্জের আন্দোলন, এবং এই আন্দোলনটা বেশ সিরিয়াস হয়ে গেছে। এবং আমরা ভিডিও দেখেছি যে যারা বিক্ষোভ করছে বর্তমানের সরকারের বিরুদ্ধে, তাদের হাতে অস্ত্র দেখা গেছে, এবং বলা হচ্ছে যে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা নাকি এইসব অস্ত্র সরবরাহ করেছে। তো এই বিক্ষোভগুলো অনেকগুলো শহরে ছড়িয়ে পড়েছে, এবং সেই থেকে যেভাবে আমরা নিউজ পাচ্ছিলাম তাতে মনে হচ্ছিল যে ইরানের যিনি প্রধান খামেনি যে কোনো সময় হয়তো ইরান থেকে চলে যাবে। কিন্তু আজকে একটা ভিডিও দেখলাম যে আজকে ইরানের সরকার সমর্থকরা রাজপথে নেমেছে, লক্ষ লক্ষ লোক বিভিন্ন শহরের রাজপথে নেমেছে। এবং আজকে কিন্তু এই আন্দোলনকারী যারা বিক্ষোভকারী জেনজি, তাদের কিন্তু আজকে তেমন দেখা যায়নি। সুতরাং এই যে জিনিস, এটা আমি কেন বলছি সেটা বলি যে একটা সরকার, তার প্রধান শক্তি হলো তার রাজনৈতিক সংগঠন। এবং এই ইরানে যখন রাজনৈতিক সংগঠন সরকারের পক্ষে সমর্থনে নেমেছে, তখন কিন্তু আবার পুরো সিনারিও কিন্তু আর আগের মতো একদম ওয়ান সাইডেড নাই, যে সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। এদিকে আমেরিকা আবার আক্রমণের কথা ভাবছে, তারা আক্রমণ করবে কিনা, বিষয়টা জটিল হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের এই গত বছরের আগস্ট মাসে আমরা কিন্তু আওয়ামী লীগকে মাঠে দেখি নাই, এবং খুব পরিকল্পিতভাবেই আওয়ামী লীগ যেন মাঠে না নামে সেই ব্যবস্থা করেছে। এবং সেখানে আমরা একদিকে দেখছি ইরানের সরকারের সমর্থক যে স্পেশাল রিপাবলিকান গার্ড আছে তারা নামছে, আর আমাদের সেনাবাহিনী তারা কিন্তু নামেনি। এবং জেনারেল ওয়াকার একদম শেষ রাত পর্যন্ত কিন্তু মানে মিসলিড করেছেন শেখ হাসিনা সরকার। দল যখন বলেছে তারা সমাবেশ করতে চায়, তারা রাজপথে নামতে চায়, তখন এই ওয়াকার এবং অন্যান্যরা শেখ হাসিনাকে বিভ্রান্ত করেছিল যে রাজপথে নামলে প্রচুর ব্লাডশেড হবে, আপনি আওয়ামী লীগের সবাইকে ঘরে রাখেন, আই উইল টেক কেয়ার বলে জেনারেল ওয়াকার পুরো গেমটা তার হাতে নিয়ে নিয়েছে আওয়ামী লীগের বাইরে। আওয়ামী লীগ আজকে যখন ইরানের এই ঘটনা দেখবে, কিংবা আজকে যখন আত্মমূল্যায়ন করে, তারা কি বুঝতে পারে যে সেদিন রাজপথে আওয়ামী লীগের অনুপস্থিতিটাই এই ষড়যন্ত্র, এই